সুপ্রিয় বন্ধুগণ, আমন্ত্রণ জানাচ্ছি জয়ানন্দিনী ঢাকা বাংলাদেশ থেকে শিল্প ও সাহিত্য বিষয়ক আলাপচারিতায়। বরাবরের মতো এবারও আমাদের অতিথি হয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় মুখ, প্রিয় মানুষ, গল্পকার, অনুবাদক, প্রাবন্ধিক এবং কবিতায় যিনি রেখেছেন নিজস্ব স্বাক্ষর, কথা সাহিত্যিক মনিকা চক্রবর্তী। কেমন আছেন আপা? কেমন আছি? এটা আসলে সবাই বলে কেমন আছি? আর এটার উত্তরে বলতে হয় যে ভালো আছি। তো ভালো আছি আসলে ভালো আছি, ভালো থাকা নিয়ে ভলতেয়ারের একটা ভালো আছে, ব্যঙ্গাত্মক একটা লেখা আছে। সেটা হচ্ছে কাদিদ। তো কাদিদে ভালো থাকাকে বলা হতো আশাবাদ। অর্থাৎ ভালো থাকার আশা করছি। সেটা হচ্ছে ভালো আছি। আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের জয়ানন্দিনীর আলাপচারিতায়। ভালো থাকার চেষ্টা আসলে আমরা সবাই করছি। সময়টাই বোধহয় এরকম যে আমাদের ভালো থাকার চেষ্টা করতে হয় এবং ভালো থাকতে হয়। আমরা বুঝতেই পারছেন প্রিয় বন্ধুগণ, আজ আলাপচারিতা জমে যাবে নানা বিষয়ে। সাহিত্যের নানা শাখায় তিনি কাজ করেছেন এবং বিশেষ করে কথা সাহিত্য নিয়ে রয়েছে তার ব্যাপক পড়াশোনা এবং আমি বলবো যে নিরীক্ষাও। তো আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব সমসাময়িক সাহিত্য নিয়ে। প্রথমেই মনিকা আপনার কাছে জানতে চাচ্ছি আপনার লেখালেখিতে আসার, আমি বলবো যে কিভাবে আসলেন বা লেখালেখির আগ্রহ কোথায় পেলেন? আসলে ছোটবেলায় সেরকম একটা পরিবেশ ছিল বাসায়। আমাদের যে পারিবারিকভাবে বই পড়ার একটা চর্চা ছিল পরিবারে। দাদু ঠাকুরমাদের সঙ্গেও মানে ওরাই পড়াশোনার সঙ্গে ছিল। ঠাকুরমা বেশি করে যে মহাভারত রামায়ণ পড়তো, সেটা বাংলা সাহিত্যের কিন্তু যথেষ্ট সমৃদ্ধ একটা ভাণ্ডার। তো সেই পয়ার রচনাবলী আসলে দুপুরবেলা বসে বসে সেটা শুনতাম। মায়েরা অনেক গল্পের বই তখনকার সময় আশাপূর্ণা দেবীর লেখা, তারপর নিমাই ভট্টাচার্য, তারাশঙ্কর, ওগুলা তখন শরৎচন্দ্র। শরৎচন্দ্র। এবং আমার মনে পড়ে যে ক্লাস 7 এ আমি দেবদাস পড়ে আমি ভীষণ কান্নাকাটি, এবং তখন অবশ্য আমাদের পড়বার জন্য অত সুযোগ দেওয়া হতো না। আমরা বোধহয় একই সময়ে বড় হয়েছি আপনি আমি, পাশাপাশি ওই একই মানে সময়গুলোতে আরকি ওই সময়টা। তো আমাদেরকে ওই যে লুকিয়ে লুকিয়ে পড়তে হতো। কিন্তু আমার বইয়ের নিচে বই বয়ে রেখে। নিলে এবং সেটা এরকম কোনো এক দুপুরে এত ইমোশন তৈরি করেছিল যে কান্নাকাটি করে মানে তো এভাবে আসলে সাহিত্যের পঠন পাঠন তৈরি হয়েছে আমার ভিতরে। এবং পরবর্তীতে আসলে বড় হতে হতে বুঝেছি যে সাহিত্য আমার ভিতরে একটা বড় জায়গা দখল করেছে। এবং আরো যত বড় হয়েছি তত বেশি করে কবিতার জায়গাটা পরে বুঝতে পেরেছি যে কবিতাও আসলে অনেক বড় কিছু। এবং কথা সাহিত্য, কবিতা এই সবকিছুই আসলে একটা ব্যাপক জায়গা দখল করেছে আমার ভিতরে। ওখান থেকে আগ্রহ। আপনার কথা ধরেই বলছি, কবিতার বিষয়ে বললেন যে কবিতা একটি বড় ব্যাপক বিষয়। আমরা জানি যে আসলে কবিতার একটি লাইনই হয়তো আমাদের চিন্তাকে বদলে দেয়, জীবনকে বদলে দেয়। কবিতা এত বড় জায়গা নেবার পরও কথা সাহিত্যেই কেন আপনার পদচারণা বেশি? এটা আসলে আপনি বোধহয় জানেন আমার হাসব্যান্ড, যে আমি যার সঙ্গে বসবাস করি উনি একজন কবি। কবি আ কুমার হ্যাঁ, চক্রবর্তী। কবি কুমার চক্রবর্তী। তো ওর এই জায়গাটা ও অনেকদিন থেকে এই জায়গায় চর্চা করছে। কবিতা পড়তে পড়তে আমার মনে হয়েছে একসময় যে কথা সাহিত্যে যেমন উপন্যাস কিন্তু আমি খুব সহজেই উপন্যাসের চরিত্রগুলো আমার মাথায় খেলা করে। কোনো কারণেই ছোট্ট একটি জায়গা থেকে আমি ওটাকে বিস্তৃত করতে পারি। তো এই জায়গাটাতে খেলা দেখানোর একটা সুযোগ আছে। তো সেটা চিন্তা করে আমার কিন্তু বেশ কয়েকটা উপন্যাস আমার মানে গল্পের সংখ্যা থেকে উপন্যাসের সংখ্যা বেশি। এবং আমি লিখে ফেলেছি এবং খুব এবং শুরুও বোধহয় করেছিলেন হ্যাঁ, উপন্যাস দিয়ে। উপন্যাস দিয়ে, এবং উপন্যাস আমি দেখেছি শুরু করছি এবং কিভাবে জানি পর্বের পর পর্ব আমার মাথায় তৈরি হচ্ছে এবং খুব অবলীলায় আমি এটা লিখে ফেলতে পারি। তো এটাতে আমাকে খুব আমি মানে ডিটারমাইন্ড হই যে আবার নিজের কনফিডেন্স সম্পর্কেও একটা হয়, কনফিডেন্ট হয় যে হ্যাঁ, আমি পারবো এই জায়গাটায়। তো তখন থেকে আমি আসলে কথা সাহিত্যের জায়গা। তবে বড় কিছু কাজ আমি আসলে এখনো করিনি। এগুলো হচ্ছে খুব হাতেখড়ি। তাৎক্ষণিকভাবে আমার চলে এসেছে, আমি লিখে ফেলেছি। কিন্তু খুব বড় করে যে নির্মাণ, যেরকম সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা সেই সেই সময় সময় অসাধারণ। বা একটা পূর্ব প্রথম আলো। পশ্চিম বা
এরকম ধরনের লেখা তো আসলে আমি এখনো লিখিনি, হয়তো আমি লিখবো সামনে, সেজন্য এরকম আসলে চিন্তা প্রচুর ভাবনা যায়। পড়াশোনার সময়, পড়াশোনা এবং কাজও গবেষণা করতে নিরীক্ষা। হয় এবং ২-৩ বছরের একটা সময় নিয়ে কাজ করতে হবে। তবে আমার এই আত্মবিশ্বাস আছে যে আমি এই জায়গাটাতে সফল হতে পারবো। বাহ! এটা আসলে আত্মবিশ্বাসটাই অনেক বড়, লেখককে অনেক বড় শক্তি দেয়। তো মূলত আপনি একটু আগেই বললেন যে আপনি উপন্যাসেই বেশি স্বচ্ছন্দ। হুম, কিন্তু আমার বোধহয় আপনার বেশ কয়েকটি গল্পের বইও রয়েছে। হ্যাঁ, গল্প তো আছে। আপনার গল্পের বিষয়গুলো আসলে আপনি কোন বিষয়টিকে বেশি প্রাধান্য দিচ্ছেন গল্পে? গল্পে আমার মনস্তাত্ত্বিক জায়গাগুলো বেশি চলে আসে। যেমন আমি যখন উপন্যাস লিখতে যাই, উপন্যাসে তো আমার মূল চরিত্র থাকে। কিন্তু পাশাপাশি আমি সমাজের অন্য চরিত্রগুলোকে আনতে চাই। কিন্তু গল্প লেখার সময় আমি দেখেছি যে গল্পের ভিতরে কোনো কাহিনী না থাকলেও গল্প গড়ে উঠতে পারে। আমার ১ম যে বইটি বর্ণাঢ্য ডায়েরি, সেখানে আমি যে ৮ টি গল্প আমার আছে, সে ৮ টা গল্পের ভিতরে আমি কিন্তু কোনোভাবেই সেখানে কাহিনী খুব ঢুকাতে হবে এই জায়গাটা আমার মাথায় তখন ছিল না। বেশিরভাগ গল্প হচ্ছে যে গল্পের আ গল্পবিহীন গল্প। কিন্তু গল্প দাঁড়িয়ে গেছে। যেমন একটা ছেলের ঘটনা আমি দেখিয়েছি যে তার বাবা বিয়ে করতে যাচ্ছে। এখন 2nd বিয়ে সেই ছেলেটার মনের উপরে কি ধরনের প্রভাব বিস্তার করছে, ঠিক ওই জায়গা থেকে আমি শুরু করেছি, গল্পটা আমার আ শেষ হয়েছে। অর্থাৎ বর্ণাঢ্য রাত ও ডায়েরি নামে যে গল্পটি, সম্ভবত ওই গল্পটি যে ওর বাবা বিয়ে করছে 2nd ম্যারেজ। তো কিন্তু এটা কিন্তু একটা গল্প। মানে হ্যাঁ, এটা একটা গল্প। হুম, তো এই যে তার ডায়েরিতে মানে এই যে তার ডায়েরিতে যে তার বাবা বিয়ে করছে, এটা একটা সামাজিক ঘটনা, এটা সবাই সেলিব্রেটও করছে। কিন্তু ওই ছেলেটার মনের ভিতরে কি হচ্ছে? তো এটা একটা সিম্পল কাহিনী কিন্তু। একটা মানুষ বিয়ে করছে, হুম। 2nd মেয়ে। এটা তো আমাদের আমি গল্পটা সমাজে পড়েছি। রীতিতে তো আমার কাছে কোনো মনে ব্যাপার হয়েছে না। যে ওটাও ঠিক গল্পবিহীন গল্প আমরা বলব না। কারণ হুম, এই যে ২য় বিয়ে, হ্যাঁ। মানে তার যে প্রতিক্রিয়া, ওখানেও কিন্তু একটা গল্প চলেই আসে আরকি। হ্যাঁ, একটা গল্প চলে আসে। কিন্তু গল্পটা আসে কখন? যখন আপনি গল্পটাকে লিখবেন। যখন আপনি ওটার প্রতিটি মনস্তাত্ত্বিক দ্বন্দ্বকে আপনি তুলে আনতে পারছেন। তার মায়ের অনুপস্থিতিতে তাকে কিভাবে ভাবাচ্ছে, কেন তার মা চলে গেল, এটা শুধু সেই ভাবছে। হুম। এটা কিন্তু অন্য মানুষের এটা ভাবনার বিষয় না, নয়। অন্য মানুষ আ আ আমাদের গল্পের জন্য প্রয়োজন নেই। আমরা প্রয়োজন নেই, একটা হ্যাঁ। চরিত্র দিয়ে, একটা পাতা দিয়েও আমরা একটা গল্প গল্প লিখতেন। করতে তো পারি। এটা আমি আসলে এই গল্পগুলো যখন আমি লিখেছি, তখনও আমার ভিতরে আমার একটা আত্মবিশ্বাস আমার হয়েছে যে না, গল্পবিহীন গল্প আমি লিখতে পারি। তারপর আমি যখন আবার গল্পের গল্প যেটা, সেটা আমার সে হাওয়ার সংকেত অন্যান্য। সেখানে কিন্তু প্রতিটি গল্পের মধ্যে কাহিনী আছে। প্রতিটি গল্পই কাহিনী, আখ্যান ভিত্তিক। আখ্যান ভিত্তিক এবং প্রত্যেকটি গল্পই আমি নিয়েছি সমাজের নানা জায়গা থেকে। এবং সেখানে এমন মানুষ আছে, যেমন একটা মিস্ত্রি যে কাজ করে, আ সেটা পড়েছি এটা, আমি হ্যাঁ, গল্পটা। হ্যাঁ, হ্যাঁ, এটা কালীয় কলমে প্রকাশিত হয়েছে। এরকম কি দেহোত্তর একটা গল্প আছে, যেই মেয়েটা, মানুষটা আসলে আগে থাকে মেয়ে, পরে সে ছেলে হয়ে যায়। ট্রান্সজেন্ডার এ রূপান্তরিত হয়ে যায়। এরকম একটা গল্প নবনীতা দেবসেনের কিন্তু আছে। এটা ওরে বাপরে! আপনি ও পড়েছেন না, কিনা? এটা আমি পড়িনি। তো আমার এই 'দেহোত্তর' নামের এই গল্পটা অনেকের কাছে খুব প্রিয়। যেমন সে যখন তার এই যে, এটা সবার কাছে কোনো ব্যাপার মনে হয় না। কিন্তু যার ভিতরে এই অতিক্রমণ ঘটেছে, যে পরিবর্তিত হয়ে গেছে, তার আগের জীবনও সে ফিরে পাচ্ছে না, নতুন জীবনে সে অ্যাডজাস্ট করতে পারছে না। এই যে ক্রাইসিস, এটা একটা। তো এরকম আরো কিছু গল্প আসলে আমি, 'রক্তবীজ' একটা গল্প আছে যে মানুষটা সারাক্ষণই মানুষ খুন করে। তার মানে অ্যা আপনার গল্পের বিষয় আসলে আমাদের সমাজের চারপাশ হ্যাঁ। এবং আ স অ্যা মনস্তত্ত্ব। মনস্তত্ত্ব। বেসিক্যালি মনস্তত্ত্বটাই আমি তুলে আনতে চেষ্টা করেছি যে মানুষটি সারাদিনই মানুষ মারতেছে, তার কি মনস্তত্ত্ব? সে মনস্তত্ত্বের ভিতরে কি পোষণ করে? বা যে এই যে পরিবর্তিত হয়ে গেছে, বা যে মেয়েটি রেপ হচ্ছে একটা জায়গায়, তাকে এরকম পতিতালয়ে বিক্রি করে দেওয়া হয়েছে, তার প্রতি মুহূর্তের যে যন্ত্রণা, সে কি ভাবছে? পরের দিন সে কি করে এখান থেকে বের হবে? তার ভাবনায় কি রয়েছে? তার মনস্তত্ত্ব কি দাবি করছে? তো আমি চেষ্টা করেছি এই জায়গাগুলোকে নিয়ে একটু আসতে। আগেই আপনি বলছিলেন যে আখ্যানবিহীন গল্প। এই বিষয়টি কিন্তু এখন খুব আলোচিত বিষয় যে গল্পে গল্প থাকবে কি থাকবে না। হুম। আ আপনি অবশ্য জবাব দিয়ে ফেলেছেন যে গল্পে আখ্যান না থাকলেও গল্প হ্যাঁ, হবে। গল্প হবে। আমি একটু ভিন্নভাবে বলতে চাচ্ছি যে এই যে আখ্যানবিহীন গল্প, আমরা আসলে কতটা সফল হয়েছি এই আখ্যানবিহীন গল্পকে একটা ভালো রূপ দিতে, মানে নান্দনিক রূপে আখ্যানবিহীন গল্পকে নিয়ে আসতে? আখ্যানবিহীন গল্প তো আমাদের আছে অনেক। আমরা হয়তো সব গল্প পড়ে উঠতে পারিনি। সব গল্পের কথা আমরা মানে সন্দীপনের অনেক গল্প আছে, আখ্যান আছে। সন্দীপনের গল্পগুলো তো হ্যাঁ, হ্যাঁ, মনস্তাত্ত্বিক, একটু ভিন্ন মনস্তাত্ত্বিক ধরনের। গল্প একটু অন্য ধরনের। তারপরে
মোস্তফা সিরাজের গল্পে অবশ্য বেশিরভাগই প্রকৃতি এবং গল্প রয়েছে। আমার মোস্তফা সিরাজের থ্রিলার গল্পে খুব মিথ, হ্যাঁ, মিথ এবং হ্যাঁ, ইতিহাস। আছে। শহীদুল জহিরও আখ্যান রয়েছে। আসলে ঠিক এই মুহূর্তে আমি মনে করতে আসছে না কেন। কিন্তু আমি জানি যে এই মানে ধরনের তবে আখ্যানবিহীন গল্পের একটা ভালো ভবিষ্যৎ ভালো রয়ে এবং গেছে। বিদেশি সাহিত্যে তো প্রচুর আছে। আর এই যে আমরা আখ্যানবিহীনের সাথে আরেকটি, মানে আমি বলবো যে সমান্তরাল ভাবে আরেকটি কথা চলে আসছে, যে জাদু বাস্তবতা। আমরা হ্যাঁ, আমাদের হ্যাঁ। আমরা মার্কেজ বা বোহের্স যার কথাই বলি, হুম। আমাদের জাদু বাস্তবতা নিয়েও কিন্তু বর্তমান নাসরিন বাংলা আপার সাহিত্যে নানান নাসরিন রকম জাহানের প্রচুর গল্পে জাদু বাস্তবতা বাস্তবতা রয়েছে, আছে। প্রচুর কথা হচ্ছে। তো বাংলাদেশের গল্পে মানে জাদু বাস্তবতার প্রয়োগ কতটুকু দেখছেন, বা আপনার কি মনে হয়? বাংলাদেশের গল্পে তো ওই যে সৈয়দ শামসুল হকের গল্প তো আছেই। তারপর বাংলাদেশি গল্পে আছে প্রচুর লেখাতেই আছে এটা। এখন এই জাদু বাস্তবতা কি খুব প্রয়োজন, মানে এটা ছাড়া কি গল্প হবে না হবে না? আসলে আমি যখন গল্প নির্মাণ করি এটা কি জাদু বাস্তবতায় গেল বা কি গেল, আমি কিন্তু এই জায়গাটা জাদু বাস্তবতার একটা অসাধারণ গল্প আছে মশিউল আলমের 'দুধ' নামে একটা গল্প। আ আমি তো পড়েছি অনেক, কিন্তু এই তাৎক্ষণিকভাবে অসুবিধা নেই। আমার হ্যাঁ, হ্যাঁ, মনে হ্যাঁ। পড়ছে না। হুম। মশিউল আলমের একটা গল্প আছে 'দুধ', খুব অসাধারণ গল্প। মানে এরকম একটা গল্প যেমন আমার কিন্তু যেটা সিঙ্গার খুব প্রিয়। সিঙ্গারের জাদু বাস্তবতার হ্যাঁ, গল্পগুলো আমি হ্যাঁ, খুব হ্যাঁ, উপভোগ করি। আমাদের দেশের প্রেক্ষিতে আমি হুম, মশিউল হুম। আলমের নামটি নিলাম। মোজাফফর হোসেনের অনেক গল্পে মানে ও ভালো তো একটা গল্প সে সংকলনই লিখে করেছে করেছে। বাংলাদেশের জাদু হ্যাঁ, বাস্তবতার গল্প। হ্যাঁ, ওর আছে। তো আমাদের এখানে প্রচুর হচ্ছে, প্রচুর কাজ হয়, প্রচুর অসাধারণ গল্প মানে মাঝে, মাঝে গল্প পড়ার পরে একেবারে মানে চুপ করে বসে থাকতে হয় যে এত সুন্দর গল্প গল্প। লিখেছে, হুম। যে মানে স্তব্ধ হয়ে থাকতে হয়। আসলেই সাহিত্যের জায়গায় বোধহয় হ্যাঁ, সেটি, যে এটা একটা একটা পাঠককে কাজ হয়। স্তব্ধ করে দেয়া। হ্যাঁ, হ্যাঁ, কাজ হয়, প্রচুর কাজ হচ্ছে। তবে আমি নিজে যখন লিখি আমি আসলে এই জাদু বাস্তবতা বা এটা আনবো কি, এটা আসলে ওইভাবে আমার আসে না। কিন্তু যদি আমি গল্পটা লিখতে, লিখতে অনেকদিন ধরে লিখছি এবং থেমে যাচ্ছি, তখন আমার মনে হয় যে এই জায়গাটাকে আমি এভাবে নির্মাণ করতে পারি কিনা। আ এই চিন্তাগুলো তখন আমার ভিতরে আসে আরকি। তখন আমি ওটা প্রয়োগের চিন্তা করি যে এর ভিতরে কি, কি ঢুকানো যায়। আর বেশিরভাগ গল্পের ক্ষেত্রে আমার যেটা হয়, গল্প আমার মাথায় পুরোপুরি তৈরি হয়েই থাকে। আমি শুধু বাহ! ওটাকে ভাষাটা দিয়ে মানে আমি আসলে হাঁটতে, হাঁটতে গল্পটা আগে লিখে ফেলি। রান্না করতে, করতে বা যেকোনোভাবেই গল্পটা আমার মাথায় তৈরি হয়ে যায়। তখন আমি ওটাকে শুধু শব্দ দিয়ে বিন্যস্ত করি। আমার হ্যাঁ, ক্ষেত্রে কিন্তু অনেক সময় শুধু একটি শব্দ থেকে আমি গল্প লিখি। একটি আচ্ছা, শব্দ আমার মাথায় একটি গল্প এনে দেয়। আচ্ছা, আচ্ছা, আসলে গল্পের বিষয়টি বোধহয় মানে এই ধরনের, যে আচ্ছা। নানাভাবেই আমাদের মধ্যে হুম, গল্প হুম, চলে আসে। হুম, তো আমরা আবার একটু কবিতায় যাচ্ছি। আপনি একটু আগেই বলেছিলেন যে কবিতা একটা বিশাল জায়গা আপনার দখল হ্যাঁ, করে হ্যাঁ, হ্যাঁ, রেখেছে। হ্যাঁ, হ্যাঁ। যদিও আপনি কথা সাহিত্যে আত্মবিশ্বাস পেয়েছেন, বা আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন কথা সাহিত্যের প্রতি। কিন্তু কবিতার সে প্রেম থেকেই কি আপনার কবিতার, আমরা জানি একটা কবিতার বই রয়েছে আপনার। হ্যাঁ, ওই কবিতাও আসলে এতই অবচেতন মনের তাড়না যে কবিতা না লিখে মনে হয় অসুস্থই হয়ে পড়ছিলাম। আচ্ছা। তারপর সেটা আমাকে আসলে কি করব, আমাকে সেটা প্রকাশ করতেই হবে। আর সেটা আমি করেছিও। আর না সৃষ্টির হ্যাঁ, যন্ত্রণা। সৃষ্টির যন্ত্রণা মানে এটা এত তাড়না মানে ছিল যে তখন আসলে এটা না করলে বোধহয় মানে হাসপাতালে যেতে হতো না কি জানি না। ওই সময়টাও খুব ক্রাইসিস এর ছিল। করোনা কাল, চারপাশ অবরুদ্ধ। সব মিলিয়ে একটা ক্রাইসিস এর সময়। আর ওই সময়টা আসলে কবিতাতেই আসলে প্রচন্ডভাবে ধরা দিয়েছে। কারণ ওই সময় বসে যে কথা সাহিত্যের কাজ করব ওই ধৈর্যটা ছিল না। আপনার কবিতাগুলোতে কি করোনা কাল আছে নাকি অন্য হ্যাঁ, কবিতা? আছে। করোনা করোনা কাল কাল আছে। আছে এবং করোনা কালের সেই দহনটা আছে আমার। বইটি আমার পড়া হয়নি। হুম, হয়তো আরো ভালোভাবে ছোট, পড়লে ছোট কবিতা বেশ আরো কি একটা অনুভব করতে পারবো আ সেই করোনা কালের যন্ত্রণাটা। তারপরেও আমি কিছু কবিতা লিখেছি। এখনো টুকটাক লিখে যাচ্ছি। মাঝে, মাঝেই কবিতা লিখি যখন এমন কিছু ব্যথা আছে যেই ব্যথা আসলে আপনি জানেন না যে এই ব্যথাটা মানে সারাক্ষণই বেজে যাচ্ছে। আসলে ব্যথাটাকে আপনি কোথায় স্থানান্তর করবেন। তখন আপনি কবিতাটা ধরা দেয়। রবীন্দ্রনাথ যে বলেছে, যদি জানতেম আমার কিসের কিসের ব্যথা। ব্যথা? হ্যাঁ। ঠিক, ঠিক। এখন এই ব্যথা, এই বেদনা তো মানে সৃষ্টিশীল মানুষের থাকবেই। বেদনা ছাড়া তো আর সৃষ্টি হ্যাঁ, হবে না। হ্যাঁ, হ্যাঁ। এবং কবিতা আসলে ওই বেদনাকে সবচেয়ে বেশি পরিমাণ ভাবে আ প্রকাশ করতে পারে। প্রকাশ করতে পারে এবং আশ্রয়ও দিতে পারে। এবং কবিতা পড়লেও কিন্তু ব্যথা কমে যায়। আমি দেখেছি একেবারে ট্যাবলেটের মতো কাজ করে। আপনি আমার অবশ্য গান শুনলে সেটা হয়। আচ্ছা। আমার খুব আমি খুব আনন্দে এবং খুব দুঃখে গান শুনি। আচ্ছা, ভালো। গান তো রয়েছেই। হুম, কবিতা মানে আসলে এত শাখা রয়েছে। হুম।
মানে শিল্পের সবগুলো শাখাতেই। সবগুলো শাখায়। আচ্ছা, আমরা একটু অন্যদিকে আবার যাচ্ছি। আপনার সম্প্রতি আপনি অনুবাদে হাত দিয়েছেন, একটা কাজও করে ফেলেছেন। আমরা দেখতে পেয়েছি বাংলা ট্রিবিউনে ধারাবাহিকভাবে আপনার উপন্যাস, অনূদিত উপন্যাস বের হচ্ছে এবং আগামী বইমেলায় হয়তো এটি বই আকারে প্রকাশিত হবে। অনুবাদের কথা যদি একটু বলেন। আসলে এই বইটি অনুবাদ করার কথা ছিল করোনা কালের সময়। এটা অনেক আগে বইটা বাসায় ছিল। তো আমার হাসব্যান্ড প্রায় বলতো, "এটা একটা ছোট বই, প্রেমের বই। এটা করতে পারো।" আমি আর আমার মেয়ে কিন্তু আমরা লিটারেচার নিয়ে প্রচুর কথাবার্তা বলতাম। তখন একবার এই বইটা নিয়ে কাজ ও কি করা। লিটারেচারের ছাত্রী ও নাকি? লিটারেচারের ছাত্রী না হলেও লিটারেচার তার খুব খুব প্রিয় পছন্দ। এবং তার আপনারা যেটা দুজন যেখানে সাহিত্য হ্যাঁ, চর্চা আমরা করছেন। আর আমার মেয়ের মধ্যে খুব স্বতঃস্ফূর্তভাবেই এই জিনিসটা রয়েছে। তো আমরা দুজনে খুব এটা নিয়ে কাজ করার প্ল্যান করেছিলাম। ১ম দিকের এটার যে ভূমিকা 25 পেজের, এটা নিয়ে আমি আর মিথিলা বেশ কিছুদিন বসেছিলাম এটার কাজ-টাজ করা। তারপর তো করোনা কালটা একটা বীভৎস সময়। তারপর আমার মেয়ে দেশের বাইরেও চলে গেল। কাজটা হলো না। কিন্তু এই বছর আমি চিন্তা করেছি যে আমি আ আমেরিকা যাওয়ার আমার প্ল্যান হলো, যাবো। তখন ভেবেছি যে ওখানে তো আমি ১.৫-২ মাস আমি বসেই থাকবো। তো এই কাজটা আমি করতে পারি। অর্ধেক কাজ আমি এখান থেকেই সেরে গেছি। আর বাকি কাজটা ওখানে বসে করেছি। উম ভালো একটা কাজ হলো। আশা করি হয়তো আপনি অনুবাদে আরো মানে নিবিষ্ট হবেন এবং আরো অনুবাদ আপনার কাছ থেকে পাবো। তো একটি বিষয় মানে একটু অন্য প্রসঙ্গে যাচ্ছিলাম যে আমাদের যে সমসাময়িক যে সময়টা, এই সময় কিন্তু আমরা কথা সাহিত্যে যে আমাদের কালটাকে কি আমরা আনতে পারছি? আমাদের কালের যে প্রতিবিম্ব সেটা কি আমরা আঁকতে পারছি? না, ৬০ এর দশকে যেমন আমরা দেখতাম। আমাদের এখানে একটা ব্যাপার হচ্ছে যে আপনি মানে আমাদের হৃদয় যদি সুস্থ না থাকে, তাহলে কিন্তু আমাদের চিন্তাশীলতাটা ঠিকভাবে কাজ করে না। এখন আমাদের যে সম্পর্কগুলো, আমাদের চারপাশের সম্পর্ক বলেন সবকিছু এত বেশি পরিমাণ মানে এগ্রেসিভ হয়ে গেছে। মানে আপনি যদি কাউকে খুব সামান্য কথাও বলেন, দেখবেন সে আপনার প্রতি মানে একটা খুব বিক্ষুব্ধ হয়ে ঝংকার যাচ্ছে। করে বিক্ষুব্ধ হচ্ছে। অর্থাৎ মানুষ সুস্থ নেই। তো এরকম একটা অসুস্থ পরিবেশে আপনাকে খুব নিজেকে আপনার নিজের ভিতরে পরিবৃত রাখতে হচ্ছে। কিন্তু একজন সাহিত্যিক তো নিজেকে পরিবৃত রাখলে সে তো সমাজটাকে দেখতে পাচ্ছে না। আর সে সমাজটাকে যে সে দেখছে এবং একটি মানুষ কেন এই বিক্ষুব্ধ আচরণ করছে তাকে স্টাডি করতে গেলে তার পিছনের ইতিহাসটা আপনাকে জানতে হবে। কিন্তু আপনি সেই পিছনের ইতিহাসটাও জানতে পারেন। তাহলে কথা সাহিত্যে কি করে আসবে? আর এই যে আমরা প্রত্যেকে কচ্ছপের মতো নিজের খোল দিয়ে নিজেকে ঢেকে রেখেছি। বিশেষ করে আমার ক্ষেত্রে ব্যাপারটা আরো বেশি যে আমি ঘর থেকে বেরও হতে চাই না বা ঘরেই থাকি। তো এভাবে হয় কি কথা সাহিত্যের যে প্রকাশ সেখানে কিন্তু আপনাকে সমস্ত জনজীবনকে দেখতে হবে। প্রতি মুহূর্তের মানুষের আলোচনা, মানুষ কি ভাবছে, মানুষের ভালো দিক কোথায়, মানুষ কেন এত খারাপভাবে ভাবছে, তার থেকে উত্তরণের কি উপায়? এই জায়গাগুলো আমাদের মানুষ তো বেসিক্যালি খারাপ নয়। মানুষ তো বেসিক্যালি ভালো। তাকে যদি আপনি একটা সুন্দর পরিবেশ দেন, পজিটিভ থিংকিং দেন, সে দেখবেন খারাপটা বাদ দিয়ে পজিটিভটার দিকে যাবে। কিন্তু আমরা সমাজ ব্যবস্থার মধ্যে তাকে সেটা দিতে পারছি না। কোনোভাবেই শিল্প সাহিত্য দিতে পারছে না, কিছুই দিতে পারছে না। এইটা কি আরেকটু কি এই ধরনের যে আমরা ওইভাবে পাঠও করছি না। আমি বলব যে হ্যাঁ, আমরা আগের যে উপন্যাস আমরা যদি খোয়াবনামার কথা বলি বা এই ধরনের আমরা রাজনীতি এবং সমাজনীতি যেইভাবে একেবারে তীব্র তীক্ষ্ণভাবে আমাদেরকে বিদ্ধ করে, সেই ধরনের উপন্যাস কিন্তু আমরা অনেকদিন দেখছি না। সেই জন্য কি আমাদের পাঠেরও কি কোথাও ঘাটতি মনে হয়? অবশ্যই আমাদের পাঠচক্র তৈরি হয় না। আমরা পরস্পরকে মানে পরস্পরের বইগুলো আমরা পড়ি না। আমাদের প্রত্যেকেরই কিছু ভালো কাজ আছে। কিন্তু আমরা কিন্তু জানি না আমাদের কার কাজ কোনটা। এবং কোনো মানে অন্যরা মানে দেখা যাচ্ছে যে আমরা অন্যের দ্বারা আ ব্যবহৃত হই। মানে আমাদের ভিতরের সংযোগগুলোকে কোনো না কোনোভাবে কাট আপ করা হয় অথবা আপনি আমরা নিজেরাও করি। এখানে যার কারণে আমরা কিন্তু বেরও করতে পারি না যে আমাদের পরস্পরের ভালো দিকগুলো কোথায়। আমরা যদি পরস্পরের ভালো দিকগুলোকে চিহ্নিত করে ওটাকে নিয়ে আমরা চলতে পারি। আমি যখন দেশের বাইরে অনেক জায়গায় তো গেছি বা আমার মেয়ের কাছে যখন আমেরিকায় যেয়েও থাকি, আমি দেখি তারা ছোট্ট পজিটিভ জিনিসকে ধরে কি করে বড় জায়গা তৈরি করতে পারে। তো আমরা দেখি যে আমাদের পজিটিভটাকে আমরা নেগেটিভ দিয়ে নষ্ট করে দিই। না, এটা একটা খুব হ্যাঁ। গুরুত্বপূর্ণ কথা বোধহয় এখানে উঠে এসেছে। যদিও আপনি একদম স্পষ্ট করে বলেননি কথাটা। সেটি হচ্ছে যে আমরা যারা আমরা সমসাময়িক আমাদের যারা সাহিত্য বন্ধু বা আমাদের হুম। সাহিত্যের পথে যারা আমরা যাত্রী, আমরা আমাদেরকে পাঠ করি না। না।
আমরা কেন? করি না। এর কারণটি কি? এটার কারণ হচ্ছে এখানে যেমন একজন তো থাকবে, একজন লিডার থাকবে যিনি সকলকে নিয়ে বসবে। যেমন ঝর্ণা আপা কিন্তু একটা খুব সুন্দর প্রোগ্রাম একসময় করত এবং আমরা চেষ্টা করতাম ওটাতে যেতে। ঝর্ণা আপা আপনি এখন এরপরে দেখবেন যে কেউ এই কাজটা করছে। এই যে সকলকে নিয়ে বসা, সকলকে নিয়ে একটা সাহিত্যের যেহেতু আমরা সবাই সাহিত্য ভালোবাসি, সাহিত্যটাকে যদি আমরা পরস্পরের প্রতি একসঙ্গে কথাবার্তা না বলি তাহলে এর প্রসার কি করে হবে? না, এটা ঠিক আছে, এটা কিন্তু একটা এই জায়গাটাতে আমি একটু দ্বিমত করছি। আমি হয়তো একটা সাহিত্যের অনুষ্ঠানে যাব, পড়ব, কিন্তু আমার কি নিজস্ব দায় নেই আমার সমসাময়িক যিনি আমার সাথে পথ চলছেন তাকে জানার? আমি তো এ নিজ থেকে নিজ উদ্যোগেই জানবো, না কেন জানছি না? হ্যাঁ, আপনি জানার পরে তো আপনি তার জন্য কিছু করতে পারছেন আমি না। কিছু করতে না পারি, কিন্তু আমি অনেককেই প্রশ্ন করে দেখেছি তারা পাঠই করেনি। পাঠ তো করা প্রয়োজন, আপনার গল্প আমার বা আমার গল্প আপনার, সেই জায়গাটা তো তো একটা আমি বলবো যে শূন্যতা রয়েছে। এখন আসলে আমি দেখেছি যে এটা হয়েই যাচ্ছে। মানে কেন আমরা কেউ কাউকে ছাড় দিব না, কেউ কাউকে মানে নষ্ট করে ফেলবো, এটা আসলে পৃথিবীর কোথাও নাই। আমি দেখেছি যে এটা আমাদের এখানেই হয়। আর সেই জন্যই বাংলাতে হ্যাঁ, কেন শব্দ হয়? আছে পরশ্রী না কাতরতা। কেন হয় হ্যাঁ, এটা নাকি এই শব্দটি নাকি অন্য অন্য কোনো কোনো এতে নাই। যাই হোক এটা আমাদের এখানে কেন হয় জানি না। কিন্তু তবে আমি এটা থেকে বের হবার আমি চেষ্টা করেছি। কারণ আমি দেখেছি যে নিজেকে পরিপূর্ণতা এটা ভেবে, ভেবে যদি আমি আবার নিজে ক্লান্ত হয়ে না কাজ করি তাহলে আরো খারাপ হবে। তো সেক্ষেত্রে আমার নিজের বাগানের চাষটা আমার নিজেকেই করতে হবে আসলে। আমাকে খুঁজে বের করতে হবে যে আমার কি আছে, আমি কিসের মধ্যে থাকবো। যেমন আমি যে ভলতেয়ারের কথা বলছি, বাস্টিল দুর্গে তাকে বছরের বছর আটকে থাকতে হয়েছে। কিন্তু কাজ তো সে বন্ধ সে তো করেনি। আমাদের অনেক হ্যাঁ, সাহিত্যিকের জীবনেই তো আমরা জানি যে খুব, হ্যাঁ, আমরা তো সক্রেটিসের কথাও জানি যে হ্যাঁ, হ্যাঁ। কি করুণ কাহিনী। যাই হোক, আমরা সত্যি কথাই বলেছেন, আমার নিজের বাগান নিজেকে হুম, গড়তে হবে, এবং সেই জন্য আহ, আমার জন্য কে কতটুকু করলো বা হ্যাঁ, হ্যাঁ। না করা হলো আমাকে এগিয়ে আসতে হবে, ভালো হ্যাঁ। কথা। আরেকটা বিষয় আমি একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, যে আমাদের বারবারই আমরা বলি যে নারী লেখক পুরুষ লেখক এই অভিধায় আমরা বিশ্বাস করি না, কিন্তু তারপরেও কি আমরা বলবো যে নারী লেখক পুরুষ লেখকের বিভেদটা আমাদের এখানে রয়ে গেছে? আমাদের এখানে আপা এগুলো থাকবে। আমাদের মেয়েদের কিছু কাজ করতেই হবে। একটা হচ্ছে যে মাল্টিটাস্কিং যেটা, আমাদের মেয়েদের মাল্টিটাস্কিং এর ভিতরে কাজ করতে হবে। এখন আমরা যদি বলি যে না আমি ওইটা করার পরে ওটা করতে পারবো না। এগুলো আসলে সমাজে সংসারে সব ঝামেলাই তৈরি করে। আর আমাদের যারা সারা জীবন কাজ করেছে ওই মাল্টিটাস্কিং এর ভিতর থেকেই না, আসলে কাজ করেছেন। মাল্টিটাস্কিং কিন্তু পুরুষেরও আছে, সেও তো চাকরি করে। আমাদের দেশে তো সেই রকম অবস্থা হয়নি যে শুধু সাহিত্য, ধরেন সৈয়দ শামসুল হক বা এরকম দুই একজন ছাড়া তো সবাইকেই তো জীবিকার জন্য কাজ করতে হয়েছে। হ্যাঁ, হ্যাঁ করতে হয়েছে। কিন্তু আ বিষয় হচ্ছে সাহিত্য এমন একটা জায়গা সে কিন্তু আপনার সবটুকু খেয়ে ফেলে। হ্যাঁ, সবটুকু হ্যাঁ, খাবে। হ্যাঁ, আমি হ্যাঁ, হ্যাঁ। আসলে শিল্প প্রশ্নটা করেছিলাম যে নারী পুরুষ। মূল্যায়নের ক্ষেত্রে নারী পুরুষে আপনি বিভেদ দেখেন হ্যাঁ, কিনা? এটা তো আসবেই। কাজের ক্ষেত্রে তো জটিলতা হ্যাঁ, রয়েছেই। আমি বলছি যে এই জায়গাগুলোতে মানে সারা জীবনেই আপনি হাজারো মানে এটা আমার নিয়তি। হুম, মানে এটা হচ্ছে যে আমার একটা নিয়তি নিয়ে আসছি। আমি মহিলা হুম। এবং আমি যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাব আমি সেভাবেই যাব। কিন্তু এর মধ্যেও আমার চয়েস আছে যে আমি কিছু ভালো কাজ করব, যেটা আমার সমাজে আমার কন্ট্রিবিউশন করতে হবে। সেখানে আমি সাহিত্য নিয়ে কাজ করছি, এটাই। এখন এখন আমি এটা পাইনি দেখে ওইটা কেন হলো না, ওটা পাইনি। আসলে আমি এই জায়গাগুলোকে সবসময় এভয়েড করার চেষ্টা করি। আমি কাজে বিশ্বাসী। এবং আমার মনে হয় প্রত্যেকটি মানুষই যখন সে তার কাজটা সুন্দরভাবে করবে, নারী পুরুষ ভেদে সে একসময় ঠিকই তার জায়গায় পৌঁছবে এবং পৌঁছেও। আপনার পরিচয় দেওয়ার সময় আমি একটা বিষয় আমি বলবো যে ইচ্ছে করে আড়াল করে রেখেছি, ওটা নিয়ে বিশেষভাবে কথা বলবো বলে। আপনি একজন সঙ্গীত শিল্পী, সঙ্গীতের প্রতি আপনার সাধনা রয়েছে, দীর্ঘদিন ধরে আপনি গান গাইছেন। আপনার সঙ্গীত জীবন নিয়ে যদি আমরা একটু কিছু বলেন আর কি, আপনি কখন থেকে শুরু করলেন, কিভাবে আপনার সাধনা চলছে? হুম, সঙ্গীত তো সেই ছোটবেলায় প্রচুর ভালো, ভালো গান শোনা হয়েছে। তখনকার দিনে যেটা হয় যে আ সবসময় মায়েদেরকে দেখতাম যে কি একটা আকাশবাণী চালাতো খুব কই যায় রেডিও মান্না দে সিলং। হ্যাঁ, হ্যাঁ বা আকাশবাণী করে এসব মান্না দে খুব তারপরে যে অনেক ভালো, ভালো গান আমরা খুব ছোটবেলা থেকে অর্থাৎ গানের ক্ষেত্রে কান তৈরি একটা ব্যাপার আছে তো। তো এই যে সুরটা তৈরি হওয়া অসাধারণ সব গান শুনে, শুনে আমরা বড় হয়েছি। এবং সেই সুর শোনার পরে আমাদের সবসময় মনে হয় গান গাওয়ার সময় যে সুরটা ওই জায়গায় লাগলো কিনা।
তো ওইটা একটা চেষ্টা সারা জীবনে করে যাচ্ছি, যদিও তার আপনার পরিবারে কি গানের চর্চা ছিল? হ্যাঁ, আমাদের পরিবারে তো গানের চর্চা। আমাদের মাসিমা কি গাইতেন? আমার কাকু গান করতেন, এবং আমার জেঠাতো বোন সারা চিটাগং বোর্ডে অ্যাসিস্ট্যান্ট করেছিল মিউজিক নিয়ে। আমার কাকু রেডিও আর্টিস্ট ছিলেন। তো এরা সবাই মানে সঙ্গীতের সঙ্গে খুব, আবার আমার হাজবেন্ডের দিকেও ভালো মানে সঙ্গীত পরিবার। তো এটা ছিলই, এবং গান গলাতে আমাদের আসতো আর কি, ছিল। আর আমি ছোটবেলায় মন্টু সিং এর কাছে শিখেছি, কুমিল্লায় অলকা সেটা কত দাসের। বছর বয়সে? ওটা কত হবে, খুব ছোটবেলায় 7-8 বছর থেকেই আমার বাবার কাছ থেকে তো হারমোনিয়াম, সম্ভবত এটা 13-14 বছর থেকে মন্টু সিং প্রথমে, তারপর হচ্ছে যে অলকা দাসের কাছে শিখেছি কুমিল্লায়, উনি উচ্চাঙ্গ সঙ্গীতের। তারপর ঢাকায় আসার পরে আমি ছায়ানটে, তারপর মিতা আপার কাছে শিখলাম, সঙ্গীত ভবনে শিখলাম, মিতা আপার কাছে শিখেছি। ছায়ানটে 3 বছর শুদ্ধ সঙ্গীত করেছি। তো এইসব আর কি। তো এই আছে। এখন কি সাধনা চলছে আপনার গানের? হ্যাঁ, মিউজিক, গান আমি সবসময় করি। আর গান তো সবসময় মনকে একেবারেই মানে ভরিয়ে রাখে। আর গান, রবীন্দ্রনাথের গান তো আপনাকে বিষাদের সময়ও অনেক আশ্রয় দিবে আরকি। তো গান নিয়ে কথা বলতে গেলে আসলে এটা অনেক বিশাল চ্যাপ্টার। এটা একটু, একটু করে হ্যাঁ, আমরা বললে সীমাবদ্ধতার মধ্যে নিয়ে যেমন কথা একটা বলছি। গানের কথা যদি বলি, আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে আসবে যদি যদি শূন্য শূন্য হাতে। হাতে। তো এই গানটা যখন আমি গাবো, তখন কি হবে? আমার চারপাশে কেউ নাই। একটা স্তব্ধতা, বিষাদ, হ্যাঁ? আসবে যদি শূন্য শূন্য। আমি তাই কি ভয় যে কি যেন? জানি, জানি, জানি জানি বন্ধু। বন্ধু জানি, আছে তো হাতখানি। তো রবীন্দ্রনাথের এই গানে যখন আপনি একটা বন্ধুর হাত পাচ্ছেন, এবং আপনি তখনই যে গানটা আপনার হৃদয়ে কিভাবে দোলা দিচ্ছে, বা কি পাইনি তার হিসাব সে মিলাতে মিলাতে মন মন নাহি মোর রাজি। নহে রাজি। আপনি যখন এই গানটা করেন, তখন নিশ্চয়ই আপনার এই ঈশ্বরের সঙ্গে যে আপনার দেনা পাওনা, বা আপনার যে জীবনের প্রতি কৃতজ্ঞতাবোধ, সবই বেড়ে যায়। আর আজ এই হৃদয়ের ছায়াতে আলোতে হ্যাঁ, বাঁশির হ্যাঁ। উঠেছে বাজে। তো এইসব গান হয় কি মনকে খুব মানে অশান্তি থাকলে মনকে শান্ত করে, ভালো হ্যাঁ, রাখে। পূজা পর্বের গানগুলো তো তাই আসলে হ্যাঁ, মানে একেবারে সমর্পণের গান। এবং জীবনের প্রতি হচ্ছে আপনি কি কৃতজ্ঞ গান করে। মানে ডেফিনিটলি আপনি যেহেতু সঙ্গীত শিল্পী সব ধরনের গানই হয়তো করেন। তবে বিশেষ কোনো আপনার পছন্দ আছে কোন গানগুলো বেশি করেন? সব ধরনের গানই করি। কিন্তু আসলে আমি নজরুল গীতি সব আসলে আমার মুডের উপর ডিপেন্ড করে। মানে হুম, মুড সুইং করছে, যেমন কালকে মন এত খারাপ ছিল, কি গান গাবো বুঝতেছি না। পরে ওই গানটাই হচ্ছে, পুষ্পবনে পুষ্প নাহি হুম। আছে অন্তরে। কেন জানি এই গানটাই গাইতে হবে। আর কোনো গান, বা আজকে সকালে কোনো কারণ ছাড়া ওই একটা গানই মনের মধ্যে এটা আমার বারবার খুব আসছে। হয় যে সকালে উঠে একটা লাইন হ্যাঁ, সারাদিন ওটাই। এবার এটা একটু এটা গাইতেই হবে। অনেকেরই হয়। আমি অনেকের কাছে এই কথাটা শুনেছি যে একটা গান গ্রাস করে নিয়েছে। গ্রাস করে নেয়। তো এটা আজকে সকাল থেকে এটা ওই যে আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমের। এটা হচ্ছে লতা হুম, মঙ্গেশকরের হুম, একটা গান। হুম, হুম, হুম। তো এটা আজকে হারানো হ্যাঁ, দিনের হ্যাঁ, হারানো। তো এই গানটা একটু পিয়ানোতে একটু বাজালাম আজকে সকালে। আমার এটা কাল হঠাৎ করে মনে হচ্ছিল ওই গানটার কথা। ওই কোনটা? যে চন্দ্রালিকা নাটকের যে ফুল বলে ধন্য হ্যাঁ, আমি। ধন্য আমি মাটি। এটাও তো অসাধারণ গান। আমার কেন আমি ঠিক জানি না কেন আহ, সারাদিন ওই গানটাই মানে ভেতরে। এটা আমার খুব প্রিয় একটা গান। হুম, গাইতেও এটা খুব ভাল লাগছে। আপনি করেন গানটা তাহলে? আমি প্রচুর গান শুনি এবং আচ্ছা, আচ্ছা, আমারও আপনার মতোই একটা আমার মা কিন্তু গান করতেন এবং ওস্তাদ আব্দুল হালিমকার কাছে গান আচ্ছা, শিখেছিলেন আচ্ছা, আচ্ছা। এবং প্রচুর গান আমি শুনেছি এবং ছোটবেলা থেকেই। যাই হোক আসলে গান আমরা জানি যে এমন একটি বিষয় যে মানুষকে শুদ্ধ করে। আমাদের একটু আগেই বলছিলেন সমর্পণের কথা, সমর্পিত করে। তো এই সবকিছু মিলিয়ে যে এই যে জীবন এবং এর যে প্রতিবন্ধকতা, এইগুলোকে মোকাবেলা করে আসলে আপনি আগামীতে কি ভাবছেন? আপনার পরিকল্পনা কি? আসলে সঙ্গীত নিয়ে বা আপনার আমি সাহিত্য জীবন নিয়ে? সাহিত্য, আমি তো একটা বড় মানে ক্লাসিক একটা কাজ করার চিন্তা করেছি, উপন্যাস, ওটা আমি করব। আর প্রবন্ধ আমি ছোট, ছোট কিছু লেখা রেডি করছি, মাথায় একটু ঠিকঠাক করে নিচ্ছি, ওটা এগুলা লিখব। কবিতাও কিছু করছি কাজ। আর অনুবাদের কাজ তো মানে ভাষাটার সঙ্গে একটু বেশি থাকা হয়। কিছু কবিতা পড়ছি। নতুন করে আসলে এই যে এডগার অ্যালেন পো পড়ছি, তারপর আপনার রবার্ট ফ্রস্ট, হুম। এদের কবিতা পড়ে, পড়ে আসলে মুগ্ধ হচ্ছি। যত পড়ছি তত মানে একদম এত ভালো লাগছে যে ইংরেজি সাহিত্যটা আরো বেশি করে পড়া উচিত ছিল। মানে আরো কত বেশি আগেই করে। তারা কত আধুনিক হ্যাঁ, কবিতা হ্যাঁ, হ্যাঁ। লিখেছেন। ওই জিনিসগুলো আসলে যত পড়ছি তত এর ভিতরে মানে চেষ্টা করছি আরকি জায়গাগুলোকে বুঝার। এটাই। আমরা আশা করি কবিতা, উপন্যাস, আপনার ক্লাসিক কাজ
এবং আমি বলবো যে নানা বিষয় নিয়ে আপনি আরো অনেক দূরে এগিয়ে যাবেন। একটা ব্যক্তিগত প্রশ্ন ছিল। আচ্ছা। আমরা জানি যে আপনি একটু আগেই বলছিলেন যে আমার ঘরের যে মানুষ, হ্যাঁ। তিনি হচ্ছেন শিল্প সাহিত্যের একজন অত্যন্ত, আমি বলবো যে লেখক তো অবশ্যই, তারপরও শিল্প সাহিত্যের একজন ঘনিষ্ঠজন। সব বিষয়েই তিনি যথেষ্ট পরিমাণ বোদ্ধা একজন মানুষ। তো আমাদের এই কুমার চক্রবর্তী দাদা কি আপনাকে সহযোগিতা করে লেখালেখিতে বা না, এই? লেখালেখি আসলে একার কাজ না, এটাতে। আমি সহযোগিতা বলতে কিন্তু আহ, বোঝাচ্ছি যে অবশ্যই আপনাকে তিনি লিখে দিবেন না, কিন্তু সাপোর্ট থাকা, আমাদের অনেক মেয়ের কিন্তু সাপোর্টও থাকে না, সেই জায়গাটিতে উনি আপনাকে কতটা প্রেরণা দেন, আমি বলবো যে প্রেরণা দেন। আসলে প্রেরণার জায়গা টায়গাগুলো আসলে আমরা বোধহয় পার হয়ে এসেছি এখন। আর উনি আছেন বলে তো আমার প্রেরণা অন্যভাবে হয়। যেমন সে ভালো বই নিয়ে আসে, এটা একটা প্রেরণা। কারণ ও যে ভালো বইগুলো সিলেক্ট করে, এটা ব্যক্তিগতভাবে আমার বাইরে যেয়ে সিলেক্ট করতে আমার অনেক সময় ব্যয় হতো। আমি হয়তো এটা কিন্তু একটা অনেক বড়। এটা অনেক বড় হুম, সাপোর্ট, হুম। যে আমার ভালো বইগুলো আমার ঘরেই আছে, আমি জানি কোনটা বেস্ট। যেমন আমাদের এবং ছোটবেলায় লাইব্রেরি ছিল আমার বাবার, সেই জন্যই কিন্তু আমরা বই চিনতে পেরেছি। এই যে এই বই চেনার কাজটা, সো এটা অনেক বড় একটা বিষয়। ওর কাছে সব বইয়ের খবর পাই, এটা মানে ভালো লাগে, এটা একটা সাপোর্টিভ। আর বাকি মিলিত সংসার, দুজন দুজনকে ভালো রাখার দায়, দায়। এটা আছে। আমি ভালো না থাকলে কি দুজন করে দুজনকে হবে? ভালো রাখবেন, হ্যাঁ, সমাজকে হ্যাঁ। ভালো রাখবেন, আশা করি শিল্প ও সাহিত্যের যে সেবা, সেখানেও আপনার আমরা বলবো যে একেবারেই মুখর পদচারণা আমরা দেখব। সঙ্গীতেও হয়তো আপনি আরো অনেক এগিয়ে যাবেন, অনেক শিল্পানুরাগী সঙ্গীতানুরাগী আপনার গান শুনবে, আপনার কাজ দেখবে, আশা করি। আপনার জন্য অনেক শুভকামনা থাকলো। প্রিয় বন্ধুগণ, আমরা এতক্ষণ কথা বলছিলাম মনিকা চক্রবর্তীর সাথে। আমাদের এই আলাপচারিতায় আপনারা বুঝতেই পেরেছেন শিল্প সাহিত্যের নানা দিক নিয়ে তিনি ভাবছেন, কাজ করছেন। আমাদেরও শুভকামনা থাকলো তার এগিয়ে যাওয়ার প্রতি, সাফল্য তার সকল ক্ষেত্রে সাফল্য ধরা দিক, আমরা সেই কামনা করি। আমরা আবারও হয়তো তার সাথে কোনো এক সময় বসবো, আবারও তিনি আসবেন আমাদের অতিথি হয়ে, এবং আগামীতে আমরা আবার কোনো নতুন অতিথিকে নিয়ে আসব, তিনিও হয়তো থাকবেন আমাদের আপনজন, তার সাথে আমরা মাতবো আলাপচারিতায়। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আপনাদের দিন যাপন সুন্দর হোক।